নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে অনেক স্বাগত জানিয়ে এই মুহূর্তের ড্রিম ডেস্টিনি অনুষ্ঠান শুরু করছি। এই অনুষ্ঠান থেকে বহু কিছু তো আমাদের দর্শক বন্ধুরা পেয়েছেন, বহু কিছু জিনিসের নির্যাস পেয়েছেন। তার মধ্যে যেটা অন্যতম সেটা হচ্ছে শান্তির খোঁজ। তারা সত্যি অনেকে পেয়েছেন এবং আগামী দিনেও অতি অবশ্যই আপনারা পাবেন। আজকের অনুষ্ঠানটাও সেই বিষয়ক হবে যে শান্তি স্বস্তি আপনার জীবনে, আপনার পরিবারে, আপনার বাড়িতে আসছে না কেন বা থাকে না কেন। স্যার তো এই বিষয়ে আলোচনা করবেনই, তো তার আগে এটা বোঝা প্রয়োজন যে শান্তি কী। যদি আমরা একটা ছোট্ট গল্প বলি, মনে করুন কোথাও কোনো একজন রাজা ছিলেন, তিনার খুব পেইন্টিংয়ের শখ, ভীষণ ভালোবাসেন তিনি পেইন্টিং। তো একদিন রাজা ঠিক করলেন একটা প্রতিযোগিতা করবেন। সেই প্রতিযোগিতায় শ্রেষ্ঠ যে চিত্রটি হবে, যে চিত্রকর সেই চিত্রটি তৈরি করবেন, তিনি বহুমূল্য পুরস্কার পাবেন। রাজা ঘোষণা করলেন। সেই ঘোষণা শুনে দেশ বিদেশের অসংখ্য চিত্রকর এলেন তাদের চিত্রকলা ফুটিয়ে তোলার জন্য। রাজা সাবজেক্ট দিলেন শান্তি বা পিস। সেটাকে থিম করে একটা ছবি আঁকতে হবে। সবাই ছবি আঁকলেন। নির্দিষ্ট দিনে রাজা এসে প্রত্যেকের ছবি দেখলেন। দেখার পর দুটো ছবি তিনি সেখান থেকে বেছে নিলেন। একটা ছবি, সেই ছবিতে দেখা যাচ্ছে চিত্রকর এঁকেছেন একটা শান্ত স্থির জলাশয় ছবি এঁকেছেন। তার পাশে একপাশে পাহাড় রয়েছে, একপাশে গাছপালা রয়েছে, সবুজ গাছপালা, সুন্দর পাহাড়, একদম স্থির জলের একটা জলাশয়, আকাশে মেঘ রয়েছে, নীল আকাশে সাদা পেঁজা তুলোর মতন মেঘ, সব কিছু স্থির সুন্দর শান্ত। মানে যে কেউ দেখবেন এবং তার মনে হবে যে এই ছবিটাই হচ্ছে একটা মাস্টারপিস, যেখানে শান্তি অবস্থান করছে, বিরাজ অবস্থান করছে। এটা গেল প্রথম ছবি। দ্বিতীয় ছবি যেটা রাজা বেছে নিয়েছিলেন, সেখানেও পাহাড় আছে, কিন্তু সেই পাহাড় রুক্ষ ন্যাড়া। সেখানেও আকাশ রয়েছে, খুব ক্রুব্ধ রাগী একটা আকাশ, কালো আকাশ, আকাশ ভর্তি মেঘ, বিদ্যুৎ চমকাচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেখান থেকে, মুষলধারে বৃষ্টি। ওই যে পাহাড়, ন্যাড়া পাহাড়, তার এক পাশ থেকে দেখা যাচ্ছে প্রবল বেগে জলপ্রপাত নেমে আসছে। যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির জল প্রবল বেগে নেমে আসছে নিচে। যে কেউ ভাববে শান্তি এখানে কোথায়, তো ধ্বংস পুরো ছবি জুড়ে। কিন্তু কাছ থেকে দেখলে দেখা যাচ্ছে ওই জলপ্রপাতের পাশ থেকে ওই যে ন্যাড়া পাহাড়, সেখান থেকে একটা গাছের ডাল বেরিয়ে আছে। সেই গাছের ডালে একটা ছোট্ট বাসা, সেই বাসায় মা পাখি তার সন্তানকে নিশ্চিন্তে খাওয়াচ্ছে। ওইখানে শান্তি লুকিয়ে আছে। শান্তি তো এমন না যে একটা দুর্দান্ত শান্ত পরিবেশ আমি থাকতে পাবো। আমাদের চারপাশে ক্যাওস থাকবে, টেনশন থাকবে, ক্যাকাফোনি থাকবে। তার মাঝখানে নিজেদের ফোকাস, নিজেদের একাগ্রতা, নিজেরা যেটা চাইছি সেই জায়গাটাতে পৌঁছতে পারেই তো শান্তি। কী করে সেই জায়গায় পৌঁছতে পারবেন? বাস্তুর কোনো ভূমিকা সেখানে আছে কি না? কোনো বিশেষ সংখ্যার কি ভূমিকা আছে? আমরা আমাদের চারপাশে গ্যাজেটসে তো পরিপূর্ণ, সমস্ত কিছু আমাদের ইলেকট্রনিক গ্যাজেটসের উপরে চলে। এমন কোনো গ্যাজেট কি আছে, এমন কোনো ইলেকট্রনিক্স বস্তু কি আছে যেটা আমাদের শান্তিকে নষ্ট করে দেয়, বিঘ্নিত করে দেয়? চারিপাশের এত ক্যাকাফোনি, এত ক্যাওস, এত প্রবলেম, এত ট্রাবলের মধ্যেও কি করে আমরা আমাদের শান্তিটা পেতে পারবো? ওই শান্তি কোথায় লুকিয়ে আছে জানবো আজকের অনুষ্ঠানে। সঙ্গে রয়েছেন স্যার শ্রীমণি ভাস্কর। নমস্কার স্যার আপনাকে। নমস্কার। প্রথম যে চিত্র এবং দ্বিতীয় যে চিত্র, প্রথম চিত্র দ্বিতীয় চিত্র দুটোতেই শান্তি এবং স্বস্তির কথা বললেন। তার আগে বলবো যে শান্তি স্বস্তি কথাটা এসছে কোত্থেকে। শান্তি কথাটা এসছে সম ধাতু থেকে বা সাম ধাতু থেকে। সাম বা সম, এটা মিনিং হচ্ছে কাম, CALM, সুদিং। যা কিছু ধ্বনিবিহীন তাই সম, বা অপ্রিয় ধ্বনিবিহীন, কটু ধ্বনিবিহীন তা কিছু সম। শান্তি অর্থাৎ যা কিছু আন্ডার কন্ট্রোল, স্থিরতা, স্টিলনেস, যেখানে অ্যাটাচমেন্ট
সেখানে স্থিরতা নেই, ডিট্যাচমেন্টে স্থিরতা। মানে আমি একটি পেনকে ধরে আছি, পেনটা আমার ভীষণ ভালো লাগে, ধরে আছি ধরে আছি ধরে আছি, হাত ব্যথা করবে, কোনো না কোনো বিকার তৈরি হবে, শান্তি আসবে না, আই হ্যাভ টু রিজেক্ট। এটা শান্তি। আদি পর্ব 196 অধ্যায়ের 28 নম্বর শ্লোকে মহাভারতে ইন্দ্রের আর এক নাম ছিল কিন্তু শান্তি। ইন্দ্র একটা পদ, আমি আগেও বলেছিলাম, শান্তি, যিনি টোটালটাকে কন্ট্রোল করে রেখেছেন। আর স্বস্তি কথাটা এসছে সুঅস্তি, আবার কেউ কেউ বলছেন স্ব-অস্তি। সু অর্থাৎ ওয়েলবিং, অস্তি মানে রিমেন ইন এ সার্টেন প্লেস, হোয়াট এক্স্যাক্টলি দে অর দ্যাট আর। স্ব মানে নিজের, অস্তি মানে থাকা। একটি বাচ্চা জন্মগ্রহণ করার পরে 4-5 ঘন্টা পরে তার যা স্থিতি, তার যা সোল, সেটা কি আসলে? ডিভিনিটি, পিউরিটি, পিস। এটা হচ্ছে স্ব, নিজের মহিমায় থাকা। অস্তি মানে স্টে ইন এ সার্টেন স্টেট। সুতরাং যখন আমরা খুব আরামে থাকি, খুব প্লিজিং, সুদিং, কামিং জায়গায় থাকি, তখন আমরা শান্তি বলি। আর যখন আমরা নিজেতে স্বতে অস্তিত্ব থাকি, নিজের মধ্যে নিজের সাথে কানেক্টেড থাকি, সেটাই স্বস্তি। প্রথমটা শান্তি পিকচার, দ্বিতীয়টা স্বস্তি, কারণ স্ব-অবস্থানে আছে। শান্তি প্রথম পিকচার। এটা কেন শান্তি? শান্তি কোথায় আসে? শান্তি এত সহজে আসেই না, স্বস্তি এত সহজে আসেই না। আজকের ডেটে, আগেও ছিল, এখনকার সময় আরও বেশি পরিমাণে, আপনার একটা গুড স্লিপ দরকার, স্ট্রং মেন্টাল ক্যাপাসিটি দরকার, স্ট্রং মেন্টাল হেলথ দরকার। ক্রিকেট, ফুটবল, বিভিন্ন খেলাতে কোচ বা ইত্যাদি উদ্বোধন কর্তৃপক্ষ যারা, কোনো প্লেয়ারের মেন্টাল হেলথ যদি ডাউন থাকে, তাকে একটু অফ রাখে, বসিয়ে দেন, নামান না। গত কয়েক বছর আগে উইম্বলডন এবং ফ্রেঞ্চ ওপেনে, তার ঠিক নামটা মনে পড়ছে না আমার, তিনি তার মেন্টাল হেলথ ঠিক না থাকার জন্য ভারতীয় মুদ্রায় প্রায় 40 কোটি টাকার খেলা তিনি রিজেক্ট করেছেন। তিনি প্রফিট পেতেন ওখান থেকে 40 কোটি, নট এ ম্যাটার অফ জোক, তার কারণ তার মেন্টাল হেলথ ঠিক নেই। ভেরি রিসেন্ট হয়েছে স্যার, এবারের অলিম্পিকেই ইউএসের যিনি অন্যতম সেরা জিমন্যাস্ট সিমোনে বাইলস, তিনিও মানসিক পরিস্থিতি ভালো ছিল না বলে নিজেকে উইথড্র করেছেন। এবং তিনি বলেছেন, আমি পড়েছি পেপারে, তিনি প্রেসকে ঠিক মতনভাবে মিট করতে পারছেন না, প্রেসের কঠিন প্রশ্নগুলো সে নিতে পারছে না, এবং তার জন্য তার মনটা ঠিক নেই, খেলবে কীভাবে? তো আজকের ডেটে মেন্টাল হেলথ, শান্তি এবং স্বস্তি ভীষণ জরুরি। স্বস্তি কখন আসবে? যখন আপনার কাছে পেশেন্স আসবে। পেশেন্স, এটার একটা এন্ডলেস বেনিফিট আছে। পেশেন্স কি করে? ধৈর্য কি করে? যে কোনো পরিস্থিতিকে স্লো ডাউন করে দেয়, স্লো ডাউন করে দেয় পেশেন্স। এবং পেশেন্স এইটা তৈরি করে যাতে ইউ ক্যান স্টেপ ব্যাক উইথ প্রপার ফ্লেক্সিবিলিটি। পেশেন্সের জন্য কঠিন ইট নরম কেকের মতন হয়ে যায়। পরিস্থিতি স্লো ডাউন। ওই যে মা তার বাচ্চাকে খাওয়াচ্ছে, পরিস্থিতি নরম, পেশেন্টলি সে খাওয়াচ্ছে, সে আর কিছুই জানে না, কেয়ারই করছে না, বাকি কিছু কেয়ারই করছে না। যখন মানুষের কাছে ধৈর্য প্রবল, অবিচলিত চিত্ত, সহিষ্ণুতা, মন মেজাজের সাম্যতা, কৌশল, দৃঢ়তা, বুদ্ধি প্রয়োগের সঠিক প্রকৃতি এবং সংকল্প, সংগঠন, তার মানসিক সংগঠন, যেটা মাইন্ড,
বডি এবং সোলকে প্রভাবিত করে, তখনই আমরা শান্তি স্বস্তি ফিরে পাই। উইকনেস ইজ সিন। স্বামীজি বলেছিলেন, ইফ সামথিং may hamper your mental or intellectual or spiritual health, that should be rejected as the poison. তো এই শান্তি স্বস্তি আনার জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করছি, প্রত্যেকে আমরা শান্তি এবং স্বস্তি পেতে চাইছি, বাট এখানে ঈশ্বর আমাদেরকে শান্তি স্বস্তি পাওয়ার জন্যেই পাঠিয়েছেন আমাদের ভুল কৃতকর্ম, আমাদের পিতামাতার ভুল কৃতকর্ম, পূর্ব নানা জন্মের ভুল সিদ্ধান্ত, ভুল কৃতকর্ম, ইভেন ইহজন্মেরও ভুল ভাবনা, যেটা মেন্টাল ডায়রিয়া বলি, বারবার ওই নেগেটিভ চিন্তা এখানে হিট করছেন। 19 মিনিট যদি কোনো নেগেটিভ চিন্তা কন্টিনিউয়াস হিট হয়ে যায়, সেটা ধীরে ধীরে ইউনিভার্স আপনাকে ফেরত দেবে, ওটাই আপনার কাছে ফিরে আসবে। আমরাই অধিকাংশকে তৈরি করতে পারি, যে কারণে আমি বলি ভাগ্য 50, কর্ম 50। আমি আমার জীবনেও কোনো সময় রাহুর দশা গেছে, শেষকালে যে রাহুর 6টা বছর অত্যন্ত ডেঞ্জারাস, এই সময় আমার রাত্রের ঘুম হতো না, আমি ঘুমোতে পারতাম না, ঘুম আসতো না। অর্থ আসছে, এই প্রসঙ্গে বলি, অর্থ অনেকখানি আপনাকে স্বস্তি এনে দেবে, প্লেজার এনে দেবে, কিন্তু শান্তি আনতে পারবে না। স্যার একটা প্রশ্ন করবো এই প্রসঙ্গে? আর একটা কথা বলে বলছি, করবেন। নিশ্চয়। বাড়ির সবাই ঘুমাচ্ছে রাত্রে, আমি জেগে, আমি রাত্রে অবধি পড়াশোনা করি, আমি খুব সকালে ওঠার মতো লোক নই, উঠতে পারি না, রাত্রি 4টে 5টা অবধি পড়াশোনা করি, তারপর আর ঘুম আসছে না। সবাই বাড়ির ঘুমাচ্ছে, বাট আমি ঘুমাচ্ছি না, আমার ঘুম নেই। এর থেকে আমি ধীরে ধীরে বুঝলাম কেন ঘুম আসছে না। আমি ফিল করলাম বাস্তুর কোনো নেগেটিভ আমায় কিছু করছে কিনা। আমি ঘরগুলো পরিবর্তন করলাম, ঘরের জায়গা পরিবর্তন করলাম শোবার জন্য, দেখলাম ঘুম আসতে আরম্ভ করছে। তার থেকে বুঝলাম আমার রাশিচক্রের সাথে যে ঘরটা আমি ঘুমাচ্ছি, চেষ্টা করছি শুরুতে, ঘুম আসছে না, সেই ঘরটা ঊর্জাবান ঘর, সেখানে ঊর্জাবান কোনো গ্রহ আছে যে আমাকে অর্থ দিচ্ছে, আমাকে অলওয়েজ পেনিট্রেট করছে, এনার্জেটিক তৈরি করছে, ঊর্জাযুগ তৈরি করছে। ঘুম কিন্তু একটা স্মল ডেথ, যেটা ঈশ্বর প্রতিদিন ছোট্ট ছোট্ট প্র্যাকটিস করায়, আমরা অন্য জগতে চলে যাই। সেই ঘরটা তো ঊর্জাযুক্ত ঘর, সেখানে আমি মন্ত্র পাঠ করি, ঘুম কি করে ঘুমাবে কি করে? সেখানে ঘন্টার পর ঘন্টা আমি গায়ত্রী মন্ত্র পাঠ করি, আমার হাই এনার্জি জোন, এবং আমার সারা শরীর গরম হয়ে যেত, ঘেমে যেতাম। আমি সিরিয়াসলি বলছি, আপনি প্রোগ্রামেও দেখবেন অনেক সময় বলি এসিটা বাড়াও, আমার বডি অত্যন্ত সবসময় হিট থাকে, আমরা পাশে কাঁপি প্রায়। হ্যাঁ, কিন্তু আমার শরীর হিট থাকে, কারণ আমি গায়ত্রী মন্ত্র পাঠ করি। আপনিও করুন কন্টিনিউয়াসলি 1 ঘন্টা, দর করে ঘামবেন, শীতকালে ঘামবেন। আমাকে শীতকালেও পাখা চালাতে হয়। তো আমি যখন ঘরটা শিফট করলাম, দেখলাম আমার কিন্তু ঘুম আসা শুরু হলো, সেই থেকে আমার খোঁজ শুরু হলো, এবং আমি আমার আস্তে আস্তে হ্যাবিট বদলালাম। আমি বিভিন্ন জায়গা থেকে বহু কিছু শিখলাম, গুরুদেব থেকে শিখলাম। হ্যাঁ, কী প্রশ্ন করছিলেন? স্যার, এর আগে আমার মনে আছে আপনি একটা পর্বে নিজের কথা বলেছিলেন যে কতটা রক্তাক্ত হলে তবে আজকে এই কংক্রিট জায়গায় আপনি নিজে পৌঁছেছেন। তো আমি জানতে চাইবো, কোনো বিশেষ গ্রন্থ, কোনো কিছু কি আপনাকে ইন্সপায়ার করেছে, কোনো মানুষ কি আপনাকে ইন্সপায়ার করেছে, আপনাকে মানে এই জায়গাটার পথের সন্ধান আপনি কোথা থেকে পেলেন ভীষণভাবে? প্রথমত বলি, উইদাউট বিগ ব্যাটল ইউ ক্যানট এনজয় আ বিগ ভিক্টরি। বিগ ব্যাটল না হলে বিগ ভিক্টরি আসবে না। আপনার জীবনে ছোটো ছোটো ব্যাটল, ছোটো ছোটো দুঃখ, বড় কিছু করছেন না, বড় কিছু হবেও না। আপনি বড় বড় যদি ব্যাটেলে জয়ী হওয়ার চেষ্টা করেন, তবেই বড় বড় ভিক্টরি আপনি পাবেন। এই তথ্য আমাকে দিয়েছে কিন্তু প্রথমে গীতা। গীতাতে বারবার আমি বলি বুদ্ধা বিশুদ্ধয়া যুক্তা, বুদ্ধিকে বিশুদ্ধ রেখে। মেন্টাল হেলথের কথা বারবার বলি। আমি আগের দিনেও বলেছিলাম, সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে ভয়ব্যস্ত্রাহীন দেবী দুর্গে দেবী নমস্তে। দুর্গে কি? দুর্গা কি? দুর্গা হচ্ছে বুদ্ধি। ইয়া দেবী সর্বভূতেষু বুদ্ধি রূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। কারণ বুদ্ধি, মেন্টাল হেলথ,
দ্বিতীয় আমাকে প্রচণ্ড ইনফ্লুয়েন্স করেছে, যেটা আমার এই সেমিনার, আমার এই মেডিটেশন, আমার এই বিভিন্ন ধরনের শাস্ত্রীয় বিষয়গুলোর দিকে আমি আকৃষ্ট হয়ে পড়েছি, সেটা হচ্ছে মহেন্দ্রনাথ গুপ্ত শ্রীম কথামৃত। মন মেজাজের সাম্যতা, ক্ষমা করার শক্তি, নিজের মনকে নরম করা, এটা আমাকে কথামৃত শিখিয়েছে। মানে ওই ইট থেকে কেক, ইট থেকে কেক। আরও শিখিয়েছে স্যারেন্ডার করার কথা। আমি বারবার বলি ক্ষমা চান, যদি ক্ষমা চাওয়ার সময় পারলে কাঁদুন, ভেতরের হৃদয়কে, চোখকে শান্ত করার জন্য কাঁদুন। যদি কান্না নাও আসে, মুখটাকে বেঁকিয়ে কাঁদুন রাত্রে শোবার আগে, যে আমার এই ত্রুটি ভুল করেছি, আমি অজান্তে বহু জন্মে অনেক কিছু ভুল করেছি, আমায় প্রভু ক্ষমা করো। বিকজ গড হ্যাজ সাম অপারেশন সিস্টেম, অপারেশন প্রিন্সিপাল, সে ওই সিস্টেম দিয়ে চলে। এটা আমি জেনেছি ঋষি অরবিন্দ সাবিত্রী থেকে। ঋষি অরবিন্দ সাবিত্রীর জিস্ট হচ্ছে স্যারেন্ডার, স্যারেন্ডার টু দ্য অলমাইটি। প্রচণ্ড কঠিন ল্যাঙ্গুয়েজ, একবারের জায়গায় 4 বার পড়েছি। নেক্সট আমাকে ইনফ্লুয়েন্স করেছে বিভিন্ন উপনিষদ, মেনলি কঠোপনিষদ, তৈত্তরীয় উপনিষদ, প্রশ্ন উপনিষদ, মুন্ডুক উপনিষদ। এগুলো আমাকে আমার জীবনে প্রচুর প্রশ্ন এবং তার উত্তর খুঁজে বার করতে পেরেছি, যেটা আমি অ্যাস্ট্রোলজিতে কাজে লাগাই, এই মেডিটেশনে কাজে লাগাই, সিম্বল মেডিটেশনে কাজে লাগাই, বৈদিক মন্ত্র নকশা কোর্সে কাজে লাগাই, ডেস্টের নিয়মতে কাজে লাগাই। ওখান থেকে নিউমোলজির মধ্যে কিন্তু জেনেছি। আমি বারবার অবজার্ভ করেছি 2 এর লোকেরা কেন এরম হচ্ছে, 6 এর লোকেরা কেন এমন হচ্ছে। প্রকৃতি মানে নির্দিষ্ট কিছু প্রাকৃতিক বৈশিষ্ট্য। এই যে আপনি বললেন কোনো গ্যাজেটস প্রবলেম, একটা গ্যাজেটস মানে কি? রাহু কি দেয়? এভরি গ্যাজেট, যেটা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স গুডস, সমস্ত কিছু রাহুকে খারাপভাবে নেবেন না। এই কলিযুগে শনি এবং রাহুই টাকা দেয়। যেখানে স্মোক উঠছে, যেখানে ইলেকট্রিসিটি আছে, যেখানে আপনি আনন্দিত হচ্ছেন, হৃদয় উদ্বেলিত হচ্ছে ফর সার্টেন টাইম, আপনি নাচছেন, আনন্দ, ফুর্তি, মজা, ফুর্তি ফান, শান্তি স্বস্তি নয়, ফান, সেখানেই রাহু। মানে সাউন্ড সিস্টেম, যা কিছু, ল্যাপটপ, যদি সময় থাকে আজকে বলবো, নাহলে আগামী দিন বলবো যে গ্যাজেটসগুলো কি করছে, সংখ্যা কোথায় কি করছে, বাস্তু কোথায় কি করছে। আমাকে এরপরে যেটা ভীষণ মাত্রায় ইনফ্লুয়েন্স করেছে বাইবেল। পারলে আমি নেক্সট দিন দেখাবো বাইবেলের একটা জায়গার ফটো তুলে নেক্সট দিন দেখাবো যে কোন জায়গা আমাকে ভীষণ ইনফ্লুয়েন্স করেছে, কেন আমি ওয়ার্ডের ওপর, কেন আমি মেন্টাল স্ট্রেংথের ওপর, মেন্টাল ক্যাপাসিটির ওপর, মাইন্ড সেটের ওপর, স্কিল সেটের ওপর, টাইম সেটের ওপর, মেন্টাল কারেকশনের ওপর, মেন্টাল ক্যাপাসিটিকে ইনক্রিজ করার জন্য কথা আমি বলি। এভরিওয়ান হ্যাজ সাম ট্রায়ালস, এভরিবডি হ্যাজ সাম lonely nights, everybody has some storms, everybody has some battle, তাদের মতন ব্যাটল। everybody has some heartache, everybody has some testimony, everybody has some struggle, everybody sometimes have some rejection. আমরা বহু জায়গায় বহু ক্ষেত্রে রিজেক্টেড হই, সেটা নিতে পারি না, একদম সেটা নিতে পারি না। বাট আমাকে গীতা শিখিয়েছে, কথামৃত শিখিয়েছে শ্রীমর। I will definitely do the right thing, I will definitely do the right thing, আমি ঠিক কাজই করে যাব, even I cannot get the credit for it. No, আমি আমার কাজটাই করে যাব, ওটাই বারে বারে করব। কোরআন আমাকে শিখিয়েছে, আমি কোরআন পড়েছি, রিপিটেশন, বারবার রিপিট করতে কোনো একটা ক্রিয়া, যে কোনো দেখবেন গাড়ি চলতে গেলেও গাড়ি কিন্তু এগোয়, বারবার রিপিট। কোনো জিনিসকে হিট করতে গেলে, গলাতে গেলে, তৈরি করতে গেলে, স্ট্রাকচার কোনো তৈরি করতে গেলে আগে আগুন দরকার। ইউ নিড দ্য ফায়ার, কন্ট্রোল ফায়ার, রিপিট। এটা কোরআন আমাকে শিখিয়েছে।
যেভাবে মরা আস্তে আস্তে রাম হয়েছিল, মরা আস্তে আস্তে রাম হয়েছিল, রিপিট করা বারবার। রিপিট করতে করতে। ফলে আমি কোরআন আমায় শিখিয়েছে ডিট্যাচমেন্ট, যেটা শুরু থেকে বলছিলাম। কোরআন আমায় শিখিয়েছে প্র্যাকটিসিং সাইলেন্স, মৌনতা অবলম্বন করা। বিভিন্ন ধর্মগ্রন্থ, গ্রন্থ সাহেব আমাকে শিখিয়েছে ফাস্টিং করা। বুদ্ধের অনেক গ্রন্থ, ওশোর বই আমাকে ইনফ্লুয়েন্স করেছে প্রচুর। ওশো, রজনীশ ওশো, রজনীশ ওশো, তিনি যাই কিছু করুন তার থট লেভেলটা সাংঘাতিক। তিনি বলছেন, আমি চাই আমার মৃত্যু হোক, সেখানে আমাকে পুড়িয়ে দেওয়া হোক উৎসবের মতো করে। কীরকম মৃত্যু হোক? এমন আমার যে আলখাল্লার মধ্যে রোশনাইযুক্ত বাজি থাকুক, আগুন দিক, বাজি পড়ুক, উৎসব। You need the heal, you need the fantastic feelings, by that you can go into the new dimension with your death. আমি ডেথকে ভয় পাই না, এই ওশোর থেকে। ওশো আমাকে ভীষণ মাত্রায় ইনফ্লুয়েন্স করেছে। তিনি যাই কিছু করেন না কেন, ঘুম থেকে উঠে গ্র্যাটিটিউড, থ্যাংক ইউ বলা। ঘুম থেকে উঠেই আমি বলি, ঘুম থেকে উঠেই গ্র্যাটিটিউড, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, যা পেয়েছি যা পেয়েছি। এই কিছুদিন আগে আমি নিউজে শুনছিলাম বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছেন। গরমের সময় আমরা প্রায় শুনি হিটে মারা গেছেন। হিটে মারা গেছেন মানে কি? বেসিক্যালি তার মাথায় ছাদ ছিল না, রোদের তাপে। আমার আছে, দুটো হাত আছে, চোখে দেখতে পাই, ভালো গুরুর সান্নিধ্যে আমি এসেছি, ক্রিটিক্যাল কাস্টমারকে হ্যান্ডেল করেছি। তার থেকে শিখেছি হাউ টু হ্যান্ডেল দ্য ক্রিটিসিজম, হাউ টু লস মাই সুপার ইগো। আমার এক ইগো ছিল, সুপার ইগো ছিল। কোরআন আমায় শিখিয়েছে হাউ টু ক্র্যাশ ডাউন দ্য সুপার ইগো। আমার আজ থেকে 8-9 বছর আগে সুপার ইগো ছিল, আপনার টিভিতে অনেকে দেখেও থাকবেন। আমি একটুতেই প্রচণ্ড রেগে যেতাম। আমি ইগোকে ড্রপ করেছি, ক্ষমা প্রার্থনা করেছি। আমাকে গৌতম বুদ্ধের বহু গ্রন্থ শিখিয়েছে হাউ টু মেডিটেট। পারলে আমি আগামী দিনেও বলবো, এর থেকে আমার শান্তি স্বস্তি এসছে। কোরআন আমাকে শিখিয়েছে কিভাবে প্রেয়ার করা দরকার, প্রার্থনা কি করে করব, কিভাবে প্রার্থনা করব। আমি সব জায়গায় কিছু না কিছু নিয়েছি। আমি জাতে ব্রাহ্মণ, কিন্তু আমি সব জায়গাতে কিছু না কিছু নিয়েছি, কারণ সব গ্রন্থের মধ্যে কিছু না কিছু মেটেরিয়াল রয়েছে এবং একই দিকে যাচ্ছে। পদ্ধতিগুলো বিভিন্ন রকমভাবে যাচ্ছে, মিলছে একই জায়গায় মিলছে। কারণ প্রত্যেক কটা গ্রন্থই একটা জায়গায় গিয়ে একটা কথা বলছে, গড হ্যাজ নট সেন্ড ইউ ফর ইউর ডিস্ট্রাকশন। প্রত্যেক কটা গ্রন্থ এক জায়গায় গিয়ে বলছে, ইটস নট ওভার আনটিল ইউ উইন। It's not over until you win. If you think your sorrow has not wasted, তোমার দুঃখ এটা কিন্তু বরবাদ হয়ে যায়নি। এটা তোমাকে শেপে আনার জন্য হয়েছে, রাইট শেপে আনার জন্য করা হয়েছে। কারণ রাইট শেপ মানে কি? তোমার পাটা ভেঙে গেছে। তুমি ধরো তোমার মধ্যে আধ্যাত্মিক ক্ষমতা আছে, পাকে বলছো যে পা, তোমার মাসেল, তোমার টেন্ডন, তোমার লিগামেন্ট যে কষ্ট পাচ্ছে, তুমি পেও না। সত্যি পা আর কষ্ট পাচ্ছে না। এবার আপনি দৌড়তে হাঁটতে আরম্ভ করছেন, কোনো পেন নেই, পাটার কি কন্ডিশন বুঝতে পারছেন? আরও খারাপ হয়ে যাবে। তো পেন দরকার ফর ইউর নিউ শেপ। আগামী দিন এটার কন্টিনিউশন থাকবে, শান্তি স্বস্তি কীভাবে পাওয়া সম্ভব, বাস্তু কীভাবে ঠিক করবে, আমাদের সেমিনার কীভাবে আপনাকে সাহায্য করতে পারে। থ্যাংক ইউ। অবশ্যই, অনেক ধন্যবাদ স্যার। আজকের মতন এ পর্যন্তই। সরাসরি আপনারা স্যারের সাথে কথা বলতে গেলে প্রত্যেক বৃহস্পতিবার, প্রত্যেক শনিবার এবং প্রত্যেক রবিবার 12টা 5 মিনিটের অনুষ্ঠান দেখতে থাকুন। অ্যাস্ট্রোলজি বিষয়ক বিশেষ অনুষ্ঠান প্রত্যেক শনিবার সন্ধ্যে 6:30টায়, আর সোমবার এবং মঙ্গলবার রাত 11টার অনুষ্ঠান আপনাদের জন্য অনন্ত খাজানা, যেখানে স্যার থাকবেন। ধন্যবাদ স্যার। নমস্কার।